আসসালামু আলাইকুম। আমি রেহমা পারভীন তিতির বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে তৃতীয় বর্ষে অধ্যয়নরত আছি। সো আজকের ভিডিওটাতে আমি শেয়ার করব আমার গণরুমের অভিজ্ঞতাগুলো। আচ্ছা, সো নর্মালি যারা মেডিকেলে চান্স পায় বা ইউনিভার্সিটি বা বাংলাদেশের যে কোনো পাবলিক প্রতিষ্ঠানে যারা চান্স পায়, তো নর্মালি ওই পাবলিক ইউনিভার্সিটিটা তাদের বাসা থেকে দূরেই হয়। আমি দেখছি অ্যারাউন্ড 60% বা 70% স্টুডেন্টদের বাসা থেকে তাদের ইউনিভার্সিটি মেডিকেল দূরে হয়। সো স্বাভাবিকভাবেই হোস্টেলে উঠতে হয়, কারণ হয়তো সবাই ফ্ল্যাট অ্যাফোর্ড করতেও পারে না ওই জায়গাটায়, নতুন জায়গায়। আবার ফ্ল্যাটে একা একা থাকা সেটা একটা নিরাপত্তারও ব্যাপার। সো সবাই হোস্টেলে শিফট হয়, আমিও হলাম। আচ্ছা, সো সব হোস্টেলে একটা মেইন জিনিস থাকে, সেটা হচ্ছে গণরুম। মেইন কমন জিনিস সেটা হচ্ছে গণরুম। গণরুম জিনিসটা কি আমি তোমাদের বোঝাই, সেটা হচ্ছে ফার্স্ট ইয়ারে মোটামুটি অ্যারাউন্ড 50 জন স্টুডেন্টকে এক রুমে অ্যালটমেন্ট দেওয়া হয়। এভাবে যতগুলো স্টুডেন্ট আছে সবাইকে হলে যেহেতু সিট দেওয়া পসিবল না, আলাদা আলাদাভাবে আলাদা আলাদা রুম। বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে 100% স্টুডেন্টকে জায়গা দিতে পারবে হলে, এরকম নাই। সো আর সিঙ্গেল রুম তো সেখানে আরোই মানে পাওয়া শোনার হরিণ। তো ফার্স্ট ইয়ারে কেউ নর্মালি সিঙ্গেল রুম পায় না চান্স পাওয়ার পর, সবাইকে হচ্ছে হোস্টেলে গণরুমে উঠতে হয়। সো বেসিক্যালি আমাকে ওঠা লাগছিল। আমি ফার্স্টে বুঝি নাই যে ইটস গনা বি দ্যাট হার্ড। আমি ভাবছি পারবো, আমি অনেক মিশুক মানুষের সাথে আমার থাকতে বলছে মজাই লাগে, গণরুমে এক রুমে অতজন সবাই একসাথে থাকবো, অনেক মজা হবে। আচ্ছা, সো চান্স পাওয়ার পর মোটামুটি 2-3 মাসের মতো কলেজ অফ ছিল। কলেজ অফ মানে ক্লাস শুরু হয় নাই, আমরা ওই টাইমে ছুটি কাটাচ্ছিলাম। কাটানোর পরে আমাদের হচ্ছে ওরিয়েন্টেশন হয় ডিএমসিতে। ফার্স্ট দিন ওরিয়েন্টেশনের দিন আমরা হলে উঠি। মেনলি হলে ওঠার পর দেখি যে আমার গণরুমটা হচ্ছে আমাদের যে হোস্টেল আছে হোস্টেলের ক্যান্টিনের উপরতলায়, অ্যান্ড মোটামুটি ভালো চেহারার গণরুম, টাইলস করা, ওয়াল পেইন্ট করা সাদা কালার দিয়ে, ভালো একটা এনভায়রনমেন্ট। অ্যান্ড আমি রুমে যেয়ে একদম সেন্টারে বেডটা নিলাম, আমার সবসময় সেন্টার পয়েন্টে থাকার অভ্যাস। আর আমার রুমের সাথে একটা জানলা, আমার বেডের পিছনে একটা জানলা ছিল, সো আমার আরও ভালো লাগলো। ও আর রুমের দরজাটাও কাছে ছিল। রুমগুলো মোটামুটি ভালোই ছিল গণরুম সরকারি মেডিকেলের হোস্টেল অনুযায়ী। আচ্ছা, অ্যান্ড আরও ফর্চুনেটলি আমার রুমে অ্যালটমেন্ট ছিল মাত্র 13 জনের, তার মাঝখানে 3 জন থাকতো না, ওরা ঢাকার লোকাল ছিল। সো আমাদের খুব একটা জ্ঞানজাম ছিল না গণরুমটায়, প্রথম দর্শনে এটা মনে হইলো। আচ্ছা, সো ওই দিন থেকেই আম্মু রুম গোছানো স্টার্ট করে দিলাম। আমি তো তখন কিচ্ছু বুঝি না। আমি লিটারালি প্রিভিয়াস 18 ইয়ার্স হচ্ছে আমার মায়ের আঁচলের নিচে ছিলাম, মানে পানি খাইতাম না, পানি এরকম অবস্থা যে পানি খেতে ভুলে যেতাম পড়ার চাপে। আম্মু পানি ঢেলে বলতো যে পানিটা খাও, নাহলে তোমার ডিহাইড্রেশন হবে, এই লেভেলের পরনির্ভরশীল ছিলাম। সো আম্মু এদিকে আমার রুম গুছাই দিতেছে, খাট ম্যানেজ করছে আম্মু, তোষক ম্যানেজ করছে আম্মু। এগুলো যারা জানে যে এই হল যেদিন অ্যালটমেন্ট দেয় হলের, সেদিন এগুলো ম্যানেজ করে কতটা, আমার মা সব স্মুথলি ম্যানেজ করে রাখছিল আমার জন্য। খাট, তোষক, বালিশ, কোল বালিশ, আরএফএলের র্যাক, ওয়ার্ড্রপ সব দৌড়াদৌড়ি করে কিনে আনতেছে আমার মা একটু পর পর। তারপর ট্রাঙ্কের মধ্যে বোনস রাখি, আমরা মেডিকেল স্টুডেন্টরা তো এটা নিয়ে পড়াশোনা করে, বোনস সব কিছু আমার মা দৌড়ায় দৌড়ায় যায় কিনে আনতেছে। লাইক আই ক্যান রিমেম্বার, মানে আম্মু হাইস্ট ট্রাই করতেছিল যাতে আমার ওখানে সবচেয়ে সুবিধা হয় সেজন্য। আচ্ছা, তো সব কিনে আম্মু গুছাইতেছে, আমি এদিকে আমার মতো ছবি তুলতেছি। আজ আমার ওরিয়েন্টেশনের দিন অনেক ছবি তুলতে হবে, পোস্ট করতে হবে, মেমোরি রাখতে হবে। সো ওরিয়েন্টেশন শেষ হওয়ার পর রুমে এসে পড়লাম। এসে পরে আজ যেটুকু কাজ ছিল আমিও করা শুরু করলাম। আমাকে টুকটাক হেল্প, যদিও আমি খুব একটা পারি না তখন, এখনও পারি না, বাট তখন আরোই পারতাম না। করা শুরু করলাম, পরে গুছাই টুছাই দিয়ে আম্মু বিকালের দিকে চলে গেছে। ওই দিন আবার হচ্ছে আম্মু মানে আমার ফুল ফ্যামিলি আমার সাথে ঢাকায় আসছিল টু বেড মে গুড বাই। আচ্ছা, সো পরে আম্মুরা চলে যায়, অ্যান্ড ওই দিন ছিল ফর দ্য ভেরি ফার্স্ট টাইম ইন মাই লাইফ 18 বছর, তখন 19 বছর প্রবাবলি, 2 বছর আগে কাহিনী, যেহেতু 19 বছরের লাইফে আমি একমাত্র ওই দিন আমার মা ছাড়া এত দূরে থাকছি। অ্যান্ড আমার আম্মু কান্না শুরু করে দিয়েছিল। আমরা ঢাকায় আরেক জায়গায় ছিলাম আমাদের আত্মীয়র বাসায়। আম্মু আমার জন্য কান্না করছে, বাট আমি কিন্তু কান্না করি না, আমি খুব মজায় আছি, ভাবতেছি না জানি কি অ্যাচিভ করে ফেলতেছিস, আমি স্বাধীন, আমাকে কোনো বকা টকা দেওয়ার কেউ নেই, যা ইচ্ছা তাই করবো। আচ্ছা, সো এই তো গেল ওই দিন। ওই দিন রাতে আমরা মোটামুটি সবাই তাড়াতাড়ি ঘুমায় পড়ি। অ্যান্ড পরে হ্যাঁ, আমার গণরুমমেটদের কথা বলতেছি। আমাদের গণরুমটা ছিল এরকম যে বেডগুলো সব এই প্যারালালি দেওয়া একটা আরেকটা, মোটামুটি 10টার মতো বেড ছিল একটা রুমে। অ্যান্ড বেডের সাথে আমরা আরএফএলের র্যাক, ওয়ার্ড্রপ এগুলো আনতে পারতাম, সেরকম ইলেকট্রনিক্স জিনিসও অ্যালাউড ছিল না। আমি তো একটা ইলেকট্রিক কেটলি নিয়ে গেছিলাম, আর মাল্টি প্লাগ সবাই নিয়ে গেছিলো, এই টুকটাক জিনিস, মানে একজন মানুষ
মানে সবচেয়ে কম জায়গায় যতটুকু তার বেসিক জিনিস রাখতে পারে ততটুকুই। আচ্ছা, সো এটার পরে আমরা হচ্ছে রুমে যারা যারা ছিলাম তাদের কথা একটু বলি। আমার বেডের অপোজিটে ছিল হচ্ছে আমার মানে কারেন্ট রুমমেট ঐশী, নিহারিকা, অর্পিতা, ঋতিকা অ্যান্ড এদের সাথে আমার তখন খুব একটা ইমপ্রেশন ভালো ছিল না। আমি এদের সাথে কন্ট্যাক্টও খুব একটা করিনি আমার যে ছুটির পিরিয়ডটা ছিল তখন। ওরাই আমার সাথে এসে কথা বললো, আমিও কথা বললাম, টুকটাক পরিচিত হইলাম। দেখলাম কি যে দে আর নট দ্যাট ব্যাড, আমি যতটা ভাবতেছিলাম খারাপ না, ভালোই আছে। আচ্ছা, সো তারপরে দেখলাম যে আমাদের ওই একটা রুমে মোটামুটি দেশের সব বিভাগের সব জেলার মানুষ আছে। এটা ছিল আমার জন্য একটা অন্যরকম অভিজ্ঞতা, কারণ আমার ওভাবে কারোর সাথে মেশা হয়নি। আমি তোমাদের মেবি বলছি যে আমি অনেকগুলো স্কুলে পড়ছি ছোটোবেলায়, যদিও বা স্কুলে যা হতে পারে আমার সেরকম ক্লোজ কোনো ফ্রেন্ড ছিল না, ঘুরতে টুরতে যাওয়া এরকম কারোর সাথেই হয় না। আমি নর্মালি বাবা মার সাথেই বেশি টাইম স্পেন্ড করতাম। তো ওদের সাথে ফার্স্ট টাইম একটা এক্সপিরিয়েন্স হলো যে বাবা মা ছাড়া কারোর সাথে এক রুমে থাকা, গল্প করা। আচ্ছা, সো এরকম করতে করতে ক্লাস স্টার্ট হয়ে গেল। আমরা রেগুলার একসাথে ক্লাসে যাইতাম সবাই, যেহেতু এক গণরুমে একই গ্রুপের, মানে মেডিকেলে কিন্তু গ্রুপ সিস্টেমে পড়াশোনা হয়, লাইক প্রথম 20 জনের গ্রুপে, সেকেন্ড 20 জনের গ্রুপে ভাবে হয়। অ্যান্ড আমাদের গণরুমে প্রথম 20 জনেরই অ্যালটমেন্ট ছিল। ওই 20 জন আমাদের আবার ক্লাস পরীক্ষা সব একসাথে হইতো। ইভেন আমাদের হচ্ছে এখন যে মেডিসিন ওয়ার্ডে যাইতে হয়, মেডিসিন ওয়ার্ডেও আমরা সবাই একসাথে। ইটস অ্যামেজিং। গ্রুপমেট যদি তোমার রুমমেট হয় এটার মতো ভালো কিছুই হয় না। যারা নতুন মেডিকেল আসছে সেটা মনে রাখবা। আচ্ছা, সো পরে আমরা সারা রাত দেখা যাচ্ছে একসাথে পড়তেছি। নতুন ফার্স্ট যে পরীক্ষার ডেটটা দিল ওটা সবাই আমরা একসাথে পড়লাম। তারপরে কারো কোনো সমস্যা হইলে সবাই একসাথে তাকে হেল্প করা ট্রাই করে। এই জিনিসটা আমি ফার্স্ট দেখলাম। তো মানুষ মনে হয় খুব সেলফিশ হয়, মেডিকেলে তো আরোই বেশি হবে, আমি যেহেতু শুনে আসছি। ওরা হয়তো আমার কোনো অসুখ টসুখ হলে আমাকে হেল্প করবে না, বাট আই ওয়াজ কমপ্লিটলি রং। ওরা আমার জন্য এত কিছু করছে, আই ক্যান্ট ইভেন ইম্যাজিন। আমি কখনো ভাবিও না এত কিছু করছে। ফর এক্সাম্পল একটা কথা বলি, আমার হচ্ছে গণরুমে প্রচুর বেশি অসুখ হইতো। গণরুমে থাকতে আমার ডেঙ্গু হয়, আইবিএস হয়, অ্যান্ড মানে হেন অসুখ ছিল না যেটা আমার হয় নাই। এটা নিয়ে আর পরের পার্টে বলতেছি। সো আমার যখন ডেঙ্গু হয় আমি চাচ্ছিলাম না টেস্ট করাবো, অ্যাজ আমার ইঞ্জেকশন খুবই ভয় লাগে। বাট ওরা আমাকে ধরে বেঁধে লিটারেলি নিজেদের ক্লাস শেষে, আমাদের কিন্তু ক্লাস মনে 2টা-3টা পর্যন্ত হয়, লিটারেলি ধরে বেঁধে আমাকে টেস্ট করাইতে নিয়ে গেছে। আমি টেস্ট করাতে যেয়ে ওখানে একটা সিন ক্রিয়েট করছি, এমন চিল্লাপাল্লা করছি, যদি আমি ভিডিওটা দেখাইতে পারতাম তোমরা আমাদের মারতা। বাট ওরা আমাকে ধরে বেঁধে টেস্ট করাতে নিয়ে যায়। টেস্ট করার পর যখন পজিটিভ আসে তখন ওরা আমাকে বাসায় পাঠায় দেয়। যেটুক টাইম ওখানে ছিলাম ওরা আমার মশারি টানায় দেয় পর্যন্ত, ওখানে আমি মশারি টানাইতে পারতাম না, তখন মশারি টানায় দেয়, আমার জন্য ফল কেটে দেয়। যা যা করা সম্ভব একজনের পক্ষে ওরা সেটা করে। বাট ওখানে আমি ভাবছিলাম কি ওরা হয়তো আমাকে দেখে ভয় পাবে, আমার ডেঙ্গু হয়েছে, ওদেরও তো হওয়ার চান্স আছে। বাট ওরা আমার এত কেয়ার নিচ্ছে, নিজের বোন থাকলেও হয়তো করতো না। স্পেশালি ঋতিকা, অর্পিতা, ওরা এই দুজন আমার জন্য এত করছে। অ্যান্ড ইভেন আমার ডেঙ্গু টেস্ট করানোর জন্য পুরো রুম আমার সাথে চলে গেছিলো। অ্যান্ড 21কে তোমরা মেবি চিনো, আমার রোলমেট। 21এর আম্মু আমার ডেঙ্গু হয়েছে দেখে কান্না করছে। বুঝা অবস্থা কত ওরা আমাকে ভালোবাসতো। অ্যান্ড মাঝে মাঝে মনে হয় আই এম ট্রুলি ব্লেসড যে মানুষের এত ভালোবাসা পাই, হোয়াট এভার। এরপরে এটা তো মনে করো গণরুমের ভালো দিকটা বললাম, খারাপ দিক বলতেছি। আচ্ছা, গণরুমের সবচেয়ে খারাপ দিক ছিল ওখানে যাওয়ার পর আমার টোটালি শারীরিক সুস্থতা নষ্ট হয়ে গেছে, লিটারেলি নষ্ট হয়ে গেছে। ইভেন ওটার জন্য আমি এখনও সাফার করি। ফার্স্ট অফ অল গণরুমের পরিবেশ খুবই নোংরা, কারণ যতই পরিষ্কার করো মানুষের প্রেজেন্সেই কিন্তু নোংরা হয় আসলে। তারপর গণরুমের সাথেই আমাদের করে বাথরুম ছিল। মানুষজন দেখা যায় বাথরুমে যে স্যান্ডেল পরেছে ওই স্যান্ডেল পরে রুমে আসতে, কিছু আসলে করার নাই, তুমি কয়জনকে বলবা ঠিক করতে। তো এটা ছাড়া আরেকটা জিনিস হচ্ছে রুমের মধ্যে অবাধে বিড়াল ঢুকে যায়। এটা সব হোস্টেলে এই জিনিসটা কমন, রুমের মধ্যে অবাধে বিড়াল ঢুকে যায়। অ্যান্ড একদিন এসে দেখি কিছু আমার রুমে বিড়াল টয়লেট করে দিচ্ছিল, মানে খুবই বাজে এক্সপিরিয়েন্স। আর এরপরে মানে খালারা থাকতো রুম পরিষ্কার করার জন্য, বাট তারা তো তাদের কাছে ঠিকঠাক মতো করে নাই। নোংরা থেকে আমার অনেক রকম অসুখ হইতো। তারপরে যদি রুমে ফ্রিজ অ্যালাউড ছিল না তখন আমাদেরকে ক্যান্টিনের খাবারই খাইতে হইতো। ওইটা খেয়ে আমার মানে গাট সিস্টেম একদম খারাপ হয়ে গেছিলো। মানে আইবিএস যে হয়েছে আমার মনে হয় এটা হচ্ছে যে ওই সব খাবার খাওয়ার কারণেই হয়েছে। মানে কন্টিনিউয়াসলি লুজ মোশন আমার মানে হয়তো নিত্যসঙ্গী হয়ে গেছিলো, পড়তেও পারতাম না। দেখা যাচ্ছে 5 মিনিট পর আমার টয়লেটে যাওয়া লাগছে, এত বাজে অবস্থা ছিল যেই আমার জীবনে কোনো রকম অসুখ হইতো না। তার দিনের মধ্যে মনে করো
হাজার রকম অসুখ লেগে গেছে, আমি পড়াশোনা করতে পারতাম না ঠিকঠাকভাবে, তাও যে আমি ফার্স্ট ফেজটা পাড়ি দিতে পারছি আলহামদুলিল্লাহ এই জন্য। আচ্ছা, তো এই জিনিসটা গণরুমের খুবই খারাপ, অ্যান্ড আমি মনে করি এই কারণে যে গণরুমটা তুলে দেওয়া উচিত। একজন বাচ্চা পড়াশোনারও প্রপার টাইম পায় না, হাইজিন মেনটেন করতে পারে না, সেখানে পড়াশোনা কীভাবে হবে? আচ্ছা, এরপরে আরেকটা জিনিস, যে তোমার গণরুমে কোনো রকম প্রাইভেসি তোমরা পাবা না, সরি টু সে। গণরুমে মনে করো তুমি যদি একটা, মনে করো কী বলবো, একটা যদি মনে করো তুমি তোমার কাগজ ছিঁড়ে 2 টুকরা করো, এটা মনে করো অন্য হলে চলে গেছে, এরকম অবস্থা হয়, কথা খুবই দ্রুত ছড়ায়। আর এই তো মোটামুটি আমার কাছে ছিল। ওভারঅল আমি বলবো আমার এক্সপিরিয়েন্স খারাপ, কারণ যে ফ্রেন্ডগুলো আমার হয়েছে ওদের সাথে আমি গণরুমে না থাকলে ওরা আমার ফ্রেন্ড হতে আসে, ওরা আমার গ্রুপমেট। মাঝখান দিয়ে আমার কিছু ইম্পর্টেন্ট জিনিস চলে গেছে, লাইক পড়াশোনা করার খুব একটা ভালো টাইম পাই নাই এইটা। তারপরে হচ্ছে আমার হেলথ কিন্তু মানুষের সবচেয়ে ভালো সম্পদ, এটা তুমি বুঝবে না আনটিল তুমি অসুস্থ হও, বুঝছো? আমার হেলথের যে এত খারাপ অবস্থা, এটা মনে হয় গণরুমে থাকার জন্যই হয়েছে। আরেকটা জিনিস, তোমার যদি ঘুম ভালো না হয় তাহলে কিন্তু কখনোই তোমার স্বাস্থ্য ভালো হবে না। গণরুমে এক একজন এক এক টাইমে ঘুমায়, অ্যান্ড এক একজন অল টাইমই কেউ না কেউ জাগ না থাকে, অল টাইমই কথাবার্তা হয়, অল টাইমই রুমের লাইট অন থাকে। তুমি কীভাবে ঘুমাবো ওই পরিবেশে, যেখানে তোমার প্রপার ঘুম হয় না, ওখানে তোমার প্রপার গ্রোথ কীভাবে হবে? সো এইসব কারণে আমি মনে করি আমাদের এই ইউনিভার্সিটি মেডিকেল থেকে গণরুমের ট্রেন্ডটা তুলে দেওয়া দরকার। আচ্ছা, আরেকটা জিনিস, তোমরা যারা নিউ গণরুমে শিফট হবে তাদের জন্য বলি যে নিজেকে খুব বেশি ওপেন আপ করার দরকার নাই, বুঝছো? যতটুকু মেশা দরকার একজনের সাথে ততটুকু মিশবা। আর ক্যাম্পাসের সব বিষয়ে তোমার ইনভলভ হইতে হবে এরকম কোনো কথা নাই, বুঝছো? আমি দেখছি ক্যাম্পাসের বিষয়ে ইনভলভ হয়ে কোনো লাভ হয় না, বরঞ্চ তোমার শত্রু বাড়ার কারণে। এটা আমার লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করলাম তোমাদের সাথে। আচ্ছা, সো আজকে এইটুকুই, মানে র্যান্ডম একটা ভিডিও ছিল, রেডি হয়েছে, ওই জন্য ভাবলাম তোমাদের সাথে কিছু কথা বলি। বেস্ট অফ লাক।